এবার অ্যান্টিবডির আরো কিছু ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে দিই, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা বলছি। দেখো আমরা এক এক করে লেখাটা পড়ি, তারপরে কিছু ছবিগুলো ডিসক্রিপশন করে দিই। দেখো অ্যান্টিবডির কিছু পার্ট আছে, লার্জ ওয়াই শেপড প্রোটিন স্ট্রাকচার, এরপর আছে রিকগনাইজেস অ্যান্ড নিউট্রালাইজেস প্যাথোজেন, আগে বলা হয়েছে ইচ অ্যান্টিবডি বাইন্ডস ইনটু এ স্পেসিফিক অ্যান্টিজেন, এগুলো নিয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে। এর দুটো স্ট্রাকচার বলেছি। এবারে আছে কিছু এক্সাম্পল অফ অ্যান্টিবডি, অ্যান্টিবডি কত ধরনের হতে পারে। অ্যান্টিবডিকে এরা হচ্ছে পার্ট আইজিএ, আইজিএম, আইজিজি, আইজিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এমন কোনো এক্সাম আসবে না এই কটা অ্যান্টিবডির ক্লাসিফিকেশন নিয়ে তোমাদের বলা হবে না। এইটাকে আমরা গেমড একটা ফর্মুলায় মনে রাখতে পারি, GAMED, জি আইজিজি, এ আইজিএ, এম আইজিএম, ই আইজিই, এন্ড ডি আইজিডি। এই গেমড কথাটা দিয়ে তোমরা এই কটার নাম মনে রাখতে পারো, GAMED, গেমড, অর্থাৎ আইজিএ আগে আইজি, গেম বললে তোমার তো আইজিজি আগে বলবে। এবং ন্যাচারালি আইজিজির নামটা আগেও বলছি, মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডিগুলোর মধ্যে কোন কোন অ্যান্টিবডি হয় মনোমার, অর্থাৎ অ্যান্টিবডির একটাই স্ট্রাকচার হয় ওয়াই শেপ, কোনটা হয় ডাইমার, অ্যান্টিবডির দুটো স্ট্রাকচার। এই যে ডাইমার স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিস ইজ ডাইমার স্ট্রাকচার। দেখো দুটো ওয়াই শেপ মাঝখানে জুড়ে আছে, এটাকে ডাইমার স্ট্রাকচার বলি। আর মনোমার স্ট্রাকচারটা যে আগেই বলে দিয়েছে, মনোমার একটাই মাত্র ওয়াই শেপ হবে মনোমার। আর একটা হচ্ছে পেন্টামার, যেটা পাঁচটা ওয়াই শেপ লেগে আছে, 1 2 3 4 5, এই যে পাঁচটা ওয়াই শেপে লেগে আছে পেন্টামার বলা হয়। তাই এই অ্যান্টিবডিগুলোর মধ্যে এই যে পাঁচটা নাম বললাম, এই পাঁচটার মধ্যে কোনোটা মনোমার, কোনোটা ডাইমার, কোনোটা পেন্টামার। খুব ইজিলি পেন্টামার মাত্র একটাই হয়, সেটা আইজিএম, মোস্ট হেভি অ্যান্টিবডি। কাজে বুঝতে পারছো অনেকগুলো অ্যান্টিবডি তৈরি থাকে, অর্থাৎ গুলিটা যেন আরো স্ট্রং গুলি। তারপরে আছে আইজিএ, এ শুধু হয়ে যায় ডাইমার। আইজিএ, এ দেখেছো এ দুটো মাথা থাকে, সেই থেকে মনে রাখবে। আর বাদবাকি যে অ্যান্টিবডিগুলো আছে তারা সকলে মনোমার, এই কথাটা মনে রাখো। আইজিজি, দেখো আইজিজি মেইন অ্যান্টিবডি টাইপ ইন সার্কুলেশন, অ্যাটাকস মাইক্রোঅর্গানিজম অ্যান্ড দেয়ার টক্সিনস। মোস্ট অ্যাবান্ডেন্ট আমাদের বডিতে থাকে আইজিজি, মনে রেখো আইজিজি ভেরি ইম্পর্টেন্ট। এটা মাদার্স মিল্ক থেকে বেবির মধ্যে চলে আসে। আইজিএ মেনলি টিয়ার গ্ল্যান্ডে থাকে, স্যালিভারি গ্ল্যান্ডে থাকে। মেইন অ্যান্টিবডি টাইপস অ্যান্ড সিক্রিশন সাচ অ্যাজ স্যালাইভা, মিল্ক, হ্যাঁ, এরা মাইক্রোঅর্গানিজমকে কিল করে দেয়। আইজিএ টিয়ার চোখের জলেও থাকে, স্যালাইভাতে থাকে। এরপর আছে আইজিই টাইপ, মেনলি অ্যালার্জিক রেসপন্সের জন্য দায়ী, অ্যান্টিবডি রেসপন্সিবল ফর অ্যালার্জিক রিয়াকশন। আইজিই টাইপ হাঁচি কাশি এগুলো যখন হয়, এগুলো কিন্তু দেখো ভালোর জন্য, কিন্তু আমাদের বডিতে এরা রিয়াকশনটা খারাপ করে বলে এদের একটা সমস্যা দেখা যায়। আরেকটা আছে আইজিএম, দিস ইজ দ্য বিগেস্ট টাইপ অ্যান্টিবডি টাইপ ফাউন্ড ইন সার্কুলেশন। দেখো লার্জেস্ট অ্যান্টিবডি উইথ 5 সাব ইউনিটস, তাই এটাকে বলা হয় পেন্টামার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাথায় রেখো। অ্যান্ড আইজিডি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট antibody types found primarily as a membrane bound immunoglobulin, অর্থাৎ কোন বডিতে যদি মেমব্রেনের মধ্যে কোন সেলের বাইরে যদি কাজ করে, বাইরে লেগে থাকে, এরা ভেতরে ঢুকে ফাইট করে না, এরা বাইরে বাইরে লেগে থেকে ফাইট করে, একটু উইক টাইপ, সেজন্য সবার লাস্টে রাখা হয়েছে। সব থেকে স্ট্রং যে দুটো অ্যান্টিবডি টাইপ, সে দুটোর নাম হচ্ছে আইজিএ অ্যান্ড আইজিজি। আইজিজিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো ইন্টারনেটে যদি সার্চ করা যায় তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে। এই অ্যান্টিবডিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিবডি হচ্ছে আইজি, কেউ বলে দেয় আইজিজি, কেউ বলে দেয় আইজিএ, এই নিয়ে একটু কনফিউশন হয়। তাই জন্য আমি দুটোকে ইম্পর্টেন্ট রেখে দিলাম, আইজিএ অ্যান্ড আইজিজি, এই দুটো ইম্পর্টেন্ট অ্যান্টিবডি সিস্টেম। এবার অ্যান্টিজেন নিয়ে তোমাদের একটু কথা বলবো। অ্যান্টিজেন রেফার্স টু এনি ফরেন সাবস্টেন্স ইনসাইড দ্য বডি। আমি আগেই বলেছি অ্যান্টিজেন, অ্যান্টিবডি জেনারেটিং কথাটা এসছে, অ্যান্টিবডি জেনারেটিং তাদের অ্যান্টিজেন বলা হয়। বাইরে থেকে যদি মনে করো অ্যান্টিবডি তখনই প্রডিউস হবে, মনে করে যে আমাদের বডিতে যে লটস অফ ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু বডি নিজে থেকে তৈরি করেনি।
আগে অ্যান্টিজেন প্রবেশ করেছে, ভেতরে ঢুকেছে, তারপরে গিয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে অ্যান্টিবডি তৈরির জন্য কিন্তু অ্যান্টিজেন দায়ী। তাহলে আমরা ইমিউনাইজ যত বেশি হব তত বেশি অ্যান্টিবডি হবে, এটা ঠিক, কিন্তু তত বেশি অ্যান্টিজেন আমাদের ঢুকতে হবে। এবার সেই অ্যান্টিজেন কি হবে? আমাদের অ্যান্টিজেন ভ্যাকসিন আকারে ঢুকতে পারে, তাহলে আমরা নিজেরা তৈরি করব। আর যদি নর্মালি ন্যাচারালি ব্রিদিং দিয়ে ঢুকে যায়, তাহলে সেটা আবার একটা অন্য ধরনের অ্যান্টিবডি তৈরি করে দেবে, সেটা আমাদের ন্যাচারালি ইমিউন সিস্টেমটাকে রিলিজ করে দেবে। কি কি হয় অ্যান্টিজেনের মধ্যে? কেউ হতে পারে কেমিক্যাল, কেউ মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে প্যাথোজেন বলা হয়। লটস অফ টক্সিন অলসো বাইরে থেকে ঢুকছে, নন লিভিং, তারাও অ্যান্টিজেন হতে পারে, তারা টক্সিসিটি গ্রো করে। পোলেন, এই যে বিভিন্ন ধরনের পার্থেনিয়াম প্ল্যান্ট আছে, জানবে পার্থেনিয়াম প্ল্যান্টটা আমাদের ইন্ডিয়াতে চলে এসছে বিদেশ থেকে। যখন গম আসে তাদের থেকে কিছু সিড আসে, পার্থেনিয়াম প্ল্যান্টের যে স্পোর সেটা নাক দিয়ে চলে গেলে ম্যাক্সিমাম অ্যালার্জিক রিয়াকশন করে দেয়, সেটাও কিন্তু একটা প্যাথোজেন হতে পারে, অ্যান্টিজেন হতে পারে। অ্যান্টিজেন ট্রিগার্স ইমিউন সিস্টেম টু প্রডিউস অ্যান্টিবডিজ, অ্যান্টিবডি তারা প্রডিউস করে। এই পার্টটাকে আমরা তাহলে অ্যান্টিজেনকে আমরা সবসময় একটু ডেঞ্জারের সঙ্গে তুলনা করতে পারি। অ্যান্টিজেন বেশিরভাগটাই কিন্তু খারাপ। অ্যান্টিজেনের দুটো রূপ আছে, একটাকে বলে এন্ডোজেনাস, একটাকে বলে এক্সোজেনাস। ইন্টারলিউকিন, মনে রাখবে এন্ডোজেনাস এমন কিছু অ্যান্টিজেন আছে আমাদের বডি নিজে থেকেই তৈরি করে আমাদের বডির মধ্যে নিজে থেকেই জেনারেট করে, তখনও অ্যান্টিবডি তাদেরকে ফাইট করে, এন্ডোজেনাস। আর এক্সোজেনাস মানে যারা বাইরে থেকে আসছে। এক্সোজেনাস অ্যান্টিজেন তোমরা বিভিন্ন রকম পোলেন টোলেন, যেগুলো টক্সিন বা কেমিক্যাল, কিছু কেমিক্যাল আছে যারা এন্ডোজেনাস, আমি আগেও বলেছি, যারা আমাদের হার্ট ডিজিজ বা অন্যান্য বিপি ইনক্রিজ করার জন্য দায়ী থাকে, অটো ইমিউনের জন্য রেসপন্সিবল কিছু অ্যান্টিজেন প্রডিউস হয়, এন্ডোজেনাস। তাই অ্যান্টিজেন কিন্তু আমাদের দেহের ভেতরেও তৈরি হতে পারে, কিন্তু তার জন্য ফাইট করতে গেলে অ্যান্টিবডি লাগবেই। সেটা অ্যান্টিবডি তো সবসময় বাইরে থেকে আমাদের আসে না, তা না, বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া, সেটা আমরা স্পেশালি বলবো প্যাসিভ ইমিউনিটি দেয়, সেটা পরে বলবো, সেটা আমাদের পরে ডিসকাশনের জন্য আছে। এখানে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, এক্সোজেনাস অ্যান্ড এন্ডোজেনাস অ্যান্টিজেন নিয়ে তোমাদের নলেজ রাখতে হবে। দেখো বি সেল অ্যান্ড টি সেল মিডিয়েটেড প্রত্যেকটাই তোমাদের আগে বলে দিয়েছি, এগুলোকে নিয়ে আর বলবো না। প্লাজমা বি সেল প্রডিউসেস অ্যান্টিবডি হুইচ ডিস্ট্রয়স দ্য অ্যান্টিজেন, মেমোরি বি সেল স্পেসিফিক অ্যান্টিজেন। এছাড়া আছে লং লিভিং সেলস, এটাকে হচ্ছে রেসপন্ড ভেরি ফাস্ট। মনে রাখবে মেমোরি বি সেল কিন্তু ওই যে সেকেন্ডারি রেসপন্স দেয়, ভেরি ফাস্ট রেসপন্স করে, আমার বডিকে ডিজিজটা হতেই দেয় না। অন সেকেন্ড এনকাউন্টার, ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড এনকাউন্টার হবে তখনই করে দেবে, অফ দ্য সেম স্পেসিফিক অ্যান্টিজেন। এছাড়া একটা ইনফরমেশন আছে, টি লিম্ফোসাইট স্টিমুলেটস নিয়ার বাই বি সেলস টু প্রডিউস অ্যান্টিবডিজ, পার্টিকুলারলি কোনটা? হেল্পার টি সেল। এই যে আমি লিখে রাখা আছে হেল্পার টি সেল, আগেই বলেছিলাম তিনটে টি সেল হয়, সাপ্রেসিভ, হেল্পার, সাইটোটক্সিক। তার মধ্যে হেল্পার টি সেলের মধ্যে যেটা হেল্পার, সেই পার্টটাই এই যে অ্যান্টিবডি গুলো আছে, এই অ্যান্টিবডিদের প্রডিউস করার জন্য আরো লটস অফ অ্যান্টিবডিজ প্রডিউস করে দেয়, নইলে বডি অতটা প্রডিউস করে না। যে হেল্পার টি সেলেরও দরকার আছে, তোমাদের কাছে এইভাবে ইনফরমেশন গুলো আসতে হবে। আমরা একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, অ্যান্টিজেন বা অ্যালার্জিক রিয়াকশন, এটা পরে বলবো, অ্যালার্জিটা কি হয় আমরা পরে তোমাদের আলোচনা করব। অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম বেসড অন দ্য মিডিয়েটর, অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম অফ টু টাইপ, হিউমারাল ইমিউনিটি তোমাদের আগে বলে দিয়েছি, যেটা ফ্লুইড মিডিয়েটেড, আরেকটাকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি। দুটোর কিছু কিছু সংক্ষিপ্ত নাম আছে, যে নামগুলো তোমাদের বেশি রাখতে, সিএমআই সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর এইচএমআই ফ্লুইড মিডিয়েটেড ইমিউনিটি, বা এফএমআই এই কথাটাও আমাদের বলে থাকে, বা অ্যাকুয়াসিমার কথাটা এসছে। অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, এটাকে এএমআই বলা হয়। এএমআই অ্যান্ড সিএমআই ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি ফুল নেম এএমআই, এএমআই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা ফ্লুইড মিডিয়েটেড ইমিউনিটি বা হিউমারাল ইমিউনিটি। বাস খতম, সরিয়ে দাও। পরেরটা সিএমআই সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা টি সেল করে থাকে, থাইমাস গ্ল্যান্ডের জন্য ডেডিকেটেড যে সেল থাকে টি সেল ইমিউনিটি। সিএমআই ভেরি ইম্পর্টেন্ট, সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা মনে রেখো। অ্যান্টিবডিজ আর নট ইনভলভড, সেল মিডিয়েটেড অ্যান্টিবডিজ ইনভলভ হয় না, অ্যান্টিবডিকে সে শুধু হেল্প করে।
অ্যান্ড অ্যাক্টিভেশন অফ টি সেলস, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কাজ করে। ফ্যাগোসাইটোসিস মানে এই যে সাইটোটক্সিক টি সেল বা তারা কি ম্যাক্রোফাজকে সে বলবে তুমি ফ্যাগোসাইট করো, মানে অ্যামিবার মতো, তারা অ্যামিবার মতো এনগালফ করে দেবে, প্যাথোজেনকে ওরা খেয়ে নেবে। এইভাবে তারা সেল মিডিয়েটেড ইমিউনিটিকে ডেভেলপ করে। এবার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি নিয়ে তোমাদের ডিসকাস করব। চলো এবারে আমরা চলে আসছি আমাদের ইমিউনিটির আরেকটা ওয়েতে নিয়ে, যে ইমিউনিটি এর আগে আমরা ছকের মাধ্যমে পড়িয়েছি, সেই ইমিউনিটিটাকে আমরা যদি বিচার করি, সেটা হচ্ছে হোল ইমিউন সিস্টেমের একটা ওভারঅল তোমাদের সামনে একটা টেবিল দেওয়া ছিল, যেখানে ইনেট ছিল, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ছিল। ইনেট ইমিউনিটি যেমন জন্মগত থেকে ছিল, জন্ম থেকেই, আর অ্যাকোয়ার্ড পার্টটা ছিল যেটা আমরা অ্যাকোয়ার করেছি, যেটা আমরা অ্যাডাপ্ট করেছি, সেই ইমিউনিটি। এবার আমরা ওই একই ইমিউনিটিকে একটু অন্যভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, সেম ইমিউনিটি, কিন্তু এখন ইমিউনিটিটাকে ওটা ইমিউন সিস্টেম না বলে শুধু ইমিউনিটি রিলেটেড, এবং তার মধ্যেও আমরা অ্যাডাপটিভ ইমিউনিটি বা যেটা আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি, শুধু সেই পার্টটাকে নিয়ে বলবো। দেখো ইনেট ইমিউনিটি তো জন্ম থেকেই আছে, সেটাকে নিয়ে আমাদের অত আপাতত আমরা ভাবলে চলবে না। এবার অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা পার্ট ছিল বি সেল, বি সেলের একটা পার্ট ছিল অ্যান্টিবডি, যেটাকে আমরা বন্দুকের গুলির সঙ্গে তুলনা করেছিলাম। তাহলে সেই বন্দুকের গুলির কথা মাথায় রাখলে, সেই বন্দুকের গুলির কি করে সেটা প্রডিউস হচ্ছে, কোন কোন ওয়েতে সেই অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, ওই যে গুলিগুলো তো শুধু একভাবে প্রডিউস হয় না, তার অর্থাৎ ওই অ্যান্টিবডিগুলো প্রোডাকশনের ওয়েটা, বা বলবো অন দ্য বেসিস অফ হাউ অ্যান্টিবডিজ ফর্মড, তার বেসিসে অ্যাকোয়ার্ড ইমিউনিটির আমরা একটা ক্লাসিক্যাল একটা ভাগ করে দেবো। সেম ইমিউনিটি, এর আগে ইমিউন সিস্টেম ছিল, এপারে ইমিউনিটি। কারণ তোমরা যখন আলাদা করে আর্টিফিশিয়াল, প্যাসিভ, ন্যাচারাল এগুলো নিয়ে বলা যাবে, তখন তোমাদের মধ্যে একটা গোলযোগ বা গোলমাল লেগে যেতে পারে। কারণ কোশ্চেন কিন্তু এরকম ভাবে আসে, তোমাদের বলা হবে বলতো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির একটা এক্সাম্পল, বলে হবে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির একটা এক্সাম্পল, আবার বলা হবে ন্যাচারাল অ্যাক্টিভ একটা ইমিউনিটি বলো, অথবা বলা হবে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ একটা ইমিউনিটির কথা বলো। এই যে ইমিউনিটি নানা রকম এইরকম ভাবে তোমাকে গুলিয়ে দেওয়া হবে, সেই গুলিয়ে যাতে না যায় তার জন্য কিন্তু এই ছকটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমাকে এই কোশ্চেনগুলো কিন্তু করা হবে, এবং এই কোশ্চেনগুলো করে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। সেই যাতে গুলিয়ে না যায় তার জন্য খুব হাইলি প্ল্যান্ড ওয়েতে একটা বিশেষ ছক করা হয়েছে। এটা কিন্তু অ্যান্টিবডি রিলেটেড। এই টোটাল যে ছকটা তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অ্যান্টিবডি রিলেটেড। এখানের মধ্যে অ্যান্টিবডি কাজ করবে, অ্যান্টিবডির কিছু ভাগ, হাউ দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কন্ট্রোলস আওয়ার ইমিউন সিস্টেম, সেইভাবে আমরা এই ছকটাকে স্টাডি করব। তাহলে আমরা এটার মধ্যে দেখতে পাবো একই সেম ইমিউনিটির দুটো ভাগ, একটাকে আমরা বলছি অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এবং আরেকটাকে বলছি ইনেট ইমিউনিটি। দেখো ইনেট ইমিউনিটির কোনো ফার্দার ভাগ করা হয়নি, কারণ এটা জন্ম থেকেই আছে, এটাকে আমরা আলাদা করে দেব না। কাজে সেই দিক দিয়ে বিচার করে এই অ্যাডাপটিভ বা অ্যাক্টিভ ইমিউনিটি, বা যেটাকে আমরা অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাকে একবার বলবো ন্যাচারাল ইমিউনিটি, আরেকটাকে বলছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। ন্যাচারাল মানে যেটা অ্যাডাপ্টেশন বডি থেকে অ্যাডাপটিভ হওয়ার পর বা অ্যাকোয়ার্ড করার পরে ন্যাচারালি একটা ইমিউন সিস্টেম দিয়ে দিয়েছে, আমার বডি নিজে থেকেই সেই ইমিউনিটিটা গ্রো করে দিয়েছে। আর আর্টিফিশিয়ালি মানে হিউম্যান, এনিথিং আর্টিফিশিয়াল শব্দটার মানে হলো যেখানে হিউম্যান তাকে জোর করে বা অ্যাক্টিভলি কোন একটা ইমিউন সিস্টেমকে, আমরাই আমাদের ইমিউন সিস্টেমকে জোর বা আমাদের নলেজ দিয়ে আমরা আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য কিছু টেকনোলজি, কিছু টেকনিক নিয়েছি হিউম্যান বিং এর, সেটার নামে আর্টিফিশিয়াল। এবং ন্যাচারালের মধ্যেও দুটো খুব কমন টার্মিনোলজি আছে, যে ওগুলো আমাদের আলোচনা করতে হবে। প্যাসিভ ইমিউনিটি, যেটাকে ম্যাটারনাল বলা হয়, আবার অ্যাক্টিভ ইমিউনিটি, যেটা ইনফেকশনের মধ্যে দিয়ে দেয়। আবার আর্টিফিশিয়ালের মধ্যেও এই একই প্যাসিভ অ্যান্টিবডি রিলেটেড, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, যেটা ইমিউনাইজেশন বা টিকাকরণ, যেটা বলো যে আমাদের ভ্যাকসিনেশন, তার মধ্যে দিয়ে গ্রো করে। এবার এই ইমিউনিটিতে পুরোপুরি যাবার আগে আমি তোমাদের কাছে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নেব, যাতে এই ছকটার তোমাদের গন্ডগোল না লাগে। তাই আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকো। আমরা যে কোনো জায়গা থেকে এখানে শুরু করব। ধরো
আমাদের মধ্যে আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়েছি, আমরা এই ছকটাকে এক্সাম্পল বেসে মনে রাখবো। এক্সাম্পল আসলেই তার যে গল্পটা আমি তোমাদের বলবো সেই গল্প অনুসারে তোমাদের এই ইমিউনিটিটাকে মনে রাখবে। কিরকম, সবার আগে আমি যে কোনো একটা ডিজিজ তোমাদের সামনে তুলে ধরছি, যেমন আমি বলি পক্স, চিকেন পক্স। এর আগে আমি বলেছিলাম একবার পক্স হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর কোনো পক্স হয় না, অর্থাৎ এটা ন্যাচারালি হয়। এটা আমাদের কোনো জায়গায় যে কোনো হিউম্যান তার মধ্যে কিছু করেছে তা নয়, পক্স হয়েছে ন্যাচারালি আমার বডি ইমিউন হয়ে গেছে। কিন্তু কিভাবে ন্যাচারালি করেছে সেটা আমি আমার বডি নিজে থেকে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে তারা সেই ইমিউনিটিটাকে গ্রো করেছে। অ্যাক্টিভ বডি নিজে থেকে বানিয়েছে, নিজে থেকে ট্রেনিং। এটাকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, উদাহরণগুলো আমি দিই ভালো হবে। ধরো আমাদের ভারতবর্ষে কিছু আর্মি আছে, আর্মির ক্যাম্প রাখা আছে। এবারে বিদেশের কোনো শক্তি, চায়না পাকিস্তান থেকে শুরু করে আরো যে কোনো শক্তি হতে পারে, তারা আমাদের হঠাৎ করে আমাদের যে আর্মি সিস্টেম আছে তারা তো তাদের ক্যাম্পে আছে, তারা একটু রিল্যাক্সলি আছে, সেখানে গিয়ে সেটা অ্যাটাক করে দিল। তারা বাইরে থেকে এসে হঠাৎ করে কোনো একটা সীমান্তবর্তী জায়গায় বা পেরিফেরির মধ্যে তারা বোম টোম ফেলে চলে গেল। এবার হলো কি, ওই বোম ফেলার পরে তার পাশের আশেপাশের একটা ক্ষয়ক্ষতি হলো এবং সেখানকার যত আর্মি আছে তারা জেগে উঠলো এবং তাদের আর্মির এই খবরটা জানার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে আর্মি আছে তারা ধীরে ধীরে, গোটা ইন্ডিয়ার আর্মি তারা কিন্তু জেগে উঠবে, তারা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আস্তে আস্তে এরপরে যখন দ্বিতীয়বার আবার অ্যাটাক করবে তখন কিন্তু সেই অ্যাটাককে খুব সহজেই আমরা তাদের বাধা দিতে পারবো। সেই ইমিউনিটিটাকে আমরা অবভিয়াসলি বলবো ইন্ডিয়ান তাদের ইমিউনিটি দিয়ে বাধা করলো। এবার দ্বিতীয় কথা, এটা কি করতে পারে, ইন্ডিয়া এটা দেখলো যে বাইরের শক্তি তারা এসে আমাদেরকে অ্যাটাক করেছে, ইমিডিয়েটলি দেখলো যে ইন্ডিয়ার আর্মির সিস্টেম সংখ্যাটা তুলনামূলকভাবে কম ওদের অ্যাটাকের তুলনায়। ইন্ডিয়া অমনি কি করবে, আমাদের ভারতের যারা ইয়াং জেনারেশন আছে তাদের কাছ থেকে রিক্রুট করবে এবং রিক্রুট করে দিয়ে আরো সেনাবাহিনীতে জয়েন করাবে, আমার ফোর্স বা প্রোটেকশন সিস্টেম, ইন্ডিয়ার প্রোটেকশন সিস্টেমটাকে আরো বাড়িয়ে দেবে এবং তার ফলে এইভাবে ইন্ডিয়া নিজে থেকেই নিজেরই রিসোর্সকে ইউজ করে সে একটা ইমিউনিটি বা নিজেদেরকে প্রোটেকশন করার সিস্টেম তারা তৈরি করে নিল। এই প্রোটেকশনটা কি সবসময় নিজে থেকে যেটা করবে সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ইমিউনিটি, এবং এটা যদি আমরা সেই ইমিউনিটি যদি নিজে থেকে অটোমেটিক্যালি হয়, কারণ এটা আমাদের নেসেসারি, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশনের মাধ্যমে, অর্থাৎ অ্যাক্টিভ বাট হলো ন্যাচারালি। এটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। এবার এই ঘটনাটাকেই যদি আমরা প্যাসিভের মধ্যে তুলনা করি, দেখো কিভাবে বোঝা যাবে। ধরো একই রকম অ্যাটাক হলো, ইন্ডিয়া তার নিজে থেকে কিছু সোলজার তারা ডিপ্লয় করলো, রিক্রুট করলো অল্প দিনের মধ্যে, তাতেও দেখা গেল অ্যাডিকুয়েটলি পারা গেল না, খুব কুইকলি ফাইট করতে হবে। তখন আমাদেরকে সাহায্য চাইতে হবে কোনো আদার কোনো কান্ট্রির কাছ থেকে, যারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, সেটা যে কোনো কান্ট্রি হতে পারে, রাশিয়া, আমেরিকা বা আরো কোনো কান্ট্রি, জাপান হতে পারে, তাদের কাছ থেকে, ফ্রান্স হতে পারে, ইংল্যান্ড হতে পারে, তাদের কাছে বললাম তোমরা রেডিমেড তোমাদের যে আর্মি আছে তারা উইদিন ভেরি শর্ট টাইম তোমরা আমাদের কাছে পৌঁছে দাও, এবং তারা যখন ইন্ডিয়াতে পৌঁছে যাবে তারাও তখন আমাদের এগেনস্টে যে শত্রু আছে তার এগেনস্টে ফাইট করবে, ফাইট করলে সেই শত্রুকে দূর করে দেবে। তাহলে সেটা কি হয়ে গেল, সেটা আরেকজনের তৈরি করা আর্মি আমি ইউজ করলাম, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এইভাবে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভটা কিছুটা বোঝার চেষ্টা করলে। এবার আমি এটাকে আমাদের কিছু ডিজিজের সঙ্গে কম্পেয়ার করব। ধরো আমাদের কাছে ওই যে কথাটা আমরা বারবার বলে আসি, পক্স হয়েছে। পক্স কি আমাদের জেনে শুনে হয়? তুমি তো জানো না বা আমরা তো জানি না। সেক্ষেত্রে সেই পক্সকে দিয়ে আমরা একটা ইমিউনিটি নিয়ে নিলাম এবং সে পক্স হয়ে গেল এবং পক্স সেরেও গেল। আমার বডি ধীরে ধীরে ইমিউনিটির জন্য অ্যান্টিবডি তৈরি করলো, পক্সের সঙ্গে ফাইট করলো, 7 days 14 days এভাবে ফাইট করার পরে বডিকে পুরো জার্ম ফ্রি করে দিল। এরপরে যদি ওই পক্সের মধ্যে আমরা আবার চলেও যাই, আমার বডি আবার চলেও যায়, তাদেরকে মেমোরিতে রেখে দিল এবং সেই মেমোরিতে রেখে দেওয়া যে ন্যাচারাল সিস্টেম এবং আমার অ্যান্টিবডি সিস্টেম অ্যাক্টিভলি তৈরি হয়ে গিয়ে ফাইট করলো, এবং সেকেন্ড টাইম যদি আমি আবার পক্সের মধ্যে যাই এবং সেক্ষেত্রে আমার পক্সটি হবে না, কারণ যখনই নস্ট্রিল দিয়ে বা কোনো একটা অঞ্চল দিয়ে ঢুকতে চেষ্টা করবে, ইমিডিয়েটলি থাউজেন্ডস অফ আর্মি আমার বডিতে মেমোরি নিয়ে রেখেছে যে আগে একে চিনে রেখেছে, তাকে ফাইট করে দিয়ে বডি থেকে বের করে দেবে।
তাহলে বডি ইনফেকশনই করবে না। তাহলে এই ধরনের ইমিউনিটি কিভাবে এলো? ন্যাচারালি এলো, এবং অ্যান্টিবডি মিডিয়েট করলো বলে, অ্যান্টিবডি করে ফেললো বলে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে কি হয়ে গেল? ইনফেকশনের মধ্যে দিয়ে যে ইমিউনিটি পাচ্ছি সেটা অ্যাক্টিভ ইমিউনিটি, এই সেই অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে ইনফেকশন রিলেটেড এই জায়গাটাকে আমরা পক্সের এক্সাম্পলটা বসাবো, অ্যাক্টিভ ইনফেকশন, এবং তার সঙ্গে জুড়ে দেবো একটা শব্দ ন্যাচারাল অ্যাক্টিভ। এই পার্ট দুটোকে আমরা জুড়ে দেব, ন্যাচারাল অ্যাক্টিভ এক্সাম্পল ইজ পক্স। পক্স কিভাবে হয়, কিভাবে ইমিউনিটি হয় সেটা তোমাদের একটু মনে রাখলেই, ন্যাচারালি হলো এবং আমার বডির অ্যান্টিবডি সিস্টেম তৈরি করলো, তাই ন্যাচারাল অ্যাক্টিভ সিস্টেম। তাহলে চলো আরেকটা ভাবে ভাবি, এবার কোথায় আমরা ভাববো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ কোথায় হলো? ধরো ন্যাচারালি একটা বেবি জন্ম নিয়েছে, সে বেবির বডিতে তো ইমিউনিটি একটা আইজিজি আছে, কিন্তু একটা বেবিকে আমরা করব কি, মা প্রথম থেকেই ফার্স্ট ডে থেকেই তার কলোস্ট্রাম সহ, কলোস্ট্রাম কাকে বলা হয়, এটা রিপ্রোডাকশনের ক্ষেত্রে আরো বেশি বলা হয় তোমাদের, যে মাদার হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ব্রেস্ট থেকে কিছুটা ইয়েলোইশ মিল্ক বেরিয়ে আসে, সেটাকে কলোস্ট্রাম বলা হয়। সেই কলোস্ট্রামের মধ্যে কি থাকে জানো? হিউজ নাম্বার অফ অ্যান্টিবডি আইজিজি থাকে। সেই আইজিজি অর্থাৎ ব্রেস্ট সাক করার মধ্যে দিয়ে একটা বেবি মায়ের যে রেডিমেড অ্যান্টিবডি সেটাকে সে ন্যাচারালি নিয়ে নিল। তাহলে এটাও ন্যাচারালি গেল এবং ন্যাচারালি বাচ্চাটি ইমিউনাইজড হয়ে গেল। কিন্তু সে একা একা হচ্ছিল না, একা অ্যান্টিবডি দিয়ে হচ্ছিল, মায়ের অ্যান্টিবডি তাকে সাহায্য করলো, মায়ের তৈরি অ্যান্টিবডি, থার্ড পার্টির তৈরি, বাট মা ন্যাচারালি তৈরি করেছে। তাহলে সেটা কি হয়ে যাবে? প্যাসিভ ইমিউনিটি। অন্য যে দিচ্ছে প্যাসিভ হচ্ছে। ওই যে যখন বলেছিলাম আমেরিকা রাশিয়া যখন সৈন্য দিয়ে সাহায্য করবে তাকে বলে প্যাসিভ, ডিরেক্টলি আমি তৈরি করছি না। তাহলে মা দিচ্ছে বা মায়ের ন্যাচারালি দিচ্ছে, তাহলে সেই এক্সাম্পলটা হয়ে যাবে ন্যাচারাল বাট প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, এই যে আমাদের ন্যাচারালি এসছে কিন্তু প্যাসিভলি এসছে, তাহলে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি মাদার্স ম্যাটারনাল বলেছিলাম, মাদার্স ব্রেস্ট মিল্ক। এবার আমরা চলে আসি আর্টিফিশিয়ালে। আর্টিফিশিয়ালটার ক্ষেত্রে তোমাদের একটু গল্প বলতে হবে। কিরকম? ধরো কারোর কোনো ডিজিজ হয়নি, আমরা সেই ডিজিজের প্যাথোজেনগুলোকে নিয়ে ল্যাবরেটরিতে স্টাডি করেছি, সেই ল্যাবরেটরি প্যাথোজেনগুলোকে ধরেছি একটা একটা করে, তাকে আমরা তার বাইরের খোলকটি রেখেছি বা ভেতরের কোন একটা পোর্শন রেখেছি, সাম টক্সিন পার্টকে আমরা খুব অল্প মাত্রায় নিয়েছি, অর্থাৎ ওই সমস্ত প্যাথোজেনের নিয়ে করেছে কি, আমরা একটা ভ্যাকসিন বানিয়েছি। আমরা ভ্যাকসিন দেব, প্যাথোজেনটাকে দিয়ে বানালাম, যে প্যাথোজেনটা ডিজিজ ক্রিয়েট করে, কিন্তু সেই ডিজিজ ক্রিয়েটেড প্যাথোজেনকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, বাট দেখতে প্যাথোজেনের মতো, একটা চাইনিজ বন্দুকের মতো। চাইনিজ বন্দুক দেখতে বন্দুকের মতো, বাট গোলাগুলি ছোড়ে না, কিন্তু দেখে তো সকালে ভয় পেতে পারে, সেরকমই। এবার সেরকম দেখতে একটা প্যাথোজেনকে বডির মধ্যে ইনজেক্ট করে দেওয়া হলো। তাহলে বডিতে ইনজেক্ট করলো মানে এটাই ভ্যাকসিন দেওয়া হলো, এবং দেওয়ার ফলে সাথে সাথে কি হয়ে যাবে, উইদিন ফিউ টাইমস, এটা 1 মান্থ হতে পারে, 2 মান্থস হতে পারে, বা ফিউ ডেজ, ধীরে ধীরে যখনই আমার বডির মধ্যে এটা ঢুকবে, ফরেন পার্টিকেল হিসেবে বডি চিনবে, আস্তে আস্তে তার এগেনস্টে সে মেমোরি অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে। মেমোরি অ্যান্টিবডি কাকে দেখে? ওই যে আমি আর্টিফিশিয়ালি হিউম্যান ওই প্যাথোজেনগুলোর পার্ট বা ইনঅ্যাক্টিভেটেড প্যাথোজেন তাদেরকে দিয়ে ইনজেক্ট করিয়ে দিল। পোলিও হতে পারে, যে কোনো রকমের হেপাটাইটিস হতে পারে, যে কোনো কিছুর আমরা ভ্যাকসিন বানাতে গিয়ে তাদেরই বডির পার্টকে নিয়ে বডিকে ঢুকিয়ে ধীরে ধীরে আমার বডি করলো কি, ভাবলো এই তো বুঝি অ্যাটাক হচ্ছে, অ্যাটাক করার জন্য আগে থেকেই সে প্রস্তুতি নিয়ে নিল এবং হিউজ নাম্বার অফ ওই ডিজিজটার এগেনস্টে অ্যান্টিবডি রেডি করে মেমোরিতে রেখে দিল। তাহলে এটা কি হয়ে যাবে? আর্টিফিশিয়াল, হিউম্যান যেহেতু করেছে, এবং সেটা আমার বডির অ্যান্টিবডি সিস্টেমকে ন্যাচারালি বড় করেছে। তাহলে এটা কি হয়ে যাবে? আর্টিফিশিয়াল, হিউম্যান করলো বলে। আর অ্যাক্টিভ কেন বলবে? সেটা নিজে থেকেই হিউম্যান বিং তৈরি করলো, নিজে থেকেই বডির অ্যান্টিবডি সিস্টেম করে দিয়ে বডিকে ইমিউনাইজ করে দিল, কিন্তু আর্টিফিশিয়ালি অ্যাক্টিভের পর। তাহলে এটার নাম হয়ে যাবে আর্টিফিশিয়াল বাট অ্যাক্টিভ। কেন আর্টিফিশিয়াল অ্যাক্টিভ হয়ে গেল? কারণ আর্টিফিশিয়ালি এটা এসছে, আর্টিফিশিয়ালি এসে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে অনেক কিছু, যত ধরনের ভ্যাকসিনেশন আছে সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল বাট অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবডি আমার বডিকে তৈরি করতে বাধ্য করা হয়েছে। এবার আসি প্যাসিভ, ভেরি ইন্টারেস্টিং। কখনো কখনো ওই যে অ্যাটাকের কথা বলেছিলাম, যখন হিউজ অ্যাটাক হয় খুব তাড়াতাড়ি আমাদের এনিমিকে বডি থেকে বের করে দিতে হয়, আদারওয়াইজ সেই এনিমির টক্সিন গোটা বডিকে একেবারে নষ্ট করে দিতে পারে। সেই ক্ষেত্রে সেটা কে হতে পারে? যেমন স্নেক বাইট হতে পারে,
বা এটা খুব বেশি পয়জন বডিতে চলে গেল, তখন খুব তাড়াতাড়ি সেই পয়জনগুলোকে অ্যান্টিবডি দিয়ে তাড়িয়ে দিতে হয়। কারণ তাকে যদি আমার বডিকে অ্যালাউ করতে হয় যে অ্যান্টিবডি তৈরি করো, ট্রেনিং দাও, তারপরে অ্যান্টিবডি তৈরি করো, তাহলে ইট উইল টেক মাচ মোর টাইম, 7 days মিনিমাম, 1 month। তার মধ্যে আমার বডি কিন্তু সেই টক্সিন দিয়ে নষ্ট হয়ে যাবে। তখন করা হয় থার্ড পার্টি অ্যান্টিবডি, অন্য কোনো অর্গানিজমের বডিতে অ্যান্টিবডি তৈরি করা হয়, সেই অ্যান্টিবডিকে এক্সট্রাক্ট করা হয়, এক্সট্রাক্ট করে ইনজেকশনে ভরা হয় ভায়ালে, সেই ইনজেক্টেবল ফর্মে ডাইরেক্ট অ্যান্টিবডি দেওয়া হয়, ডাইরেক্ট অ্যান্টিবডি। ওই যে যেরকম ডাইরেক্ট সোলজার চলে এসেছিল, সেটা কি হয়ে গেল? আর্টিফিশিয়াল বাট প্যাসিভ, বাইরে থেকে এলো। তাহলে আর্টিফিশিয়াল বাট প্যাসিভ, আর্টিফিশিয়াল বাট প্যাসিভ, আর্টিফিশিয়াল এলো বাট প্যাসিভলি আমার বডিকে ইমিউনাইজ করে দিল। তাহলে সেটা হয়ে যাবে। স্নেক বাইটের ক্ষেত্রে কি করা হয় তোমাদের একটু গল্পটা বলে দিই। কারণ স্নেকের ভেনমটাকে নেওয়া হয়, কালেক্ট করা হয়, তাকে ঘোড়ার একটা ঘাড়ের দিকে একটা ছোট্ট আর্টারি এবং ভেইন, পার্টিকুলার ভেইন আছে, তার মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। কারণ ঘোড়ার ক্ষেত্রে একটু টলারেন্সটা বেশি থাকে, ঘোড়া অনেক বেশি শক্তিশালী হয়। তখন কি করা হয়, খুব অল্প ডোজে, ঘোড়া লিথাল ডোজে ঘোড়া মরে যাবে, সাপের কামড়ে ঘোড়াও মরে যায়, কিন্তু অল্প ডোজে ইনজেক্টেবল করে হিউম্যান অল্প করে দিয়ে দিল, করার সঙ্গে সঙ্গে ঘোড়ার বডিতে ওই পয়জনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। এভাবে কিছুদিন পরে যাওয়ার পরে ঘোড়ার যখন আবার পুরো অ্যান্টিবডি তৈরি হলো, তাকে ডোসেজ বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে দিয়ে আরো অ্যান্টিবডি প্রডিউস করা হলো। এইভাবে ডোসেজ বাড়িয়ে 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 যখন ম্যাক্সিমাম অ্যামাউন্টে স্নেক ভেনম প্রডিউস করা হচ্ছে, তখনও দেখা যাচ্ছে আরো হিউজ নাম্বার অফ অ্যান্টিবডি প্রডিউস করছে ঘোড়ার বডি। তারপরে ঘোড়া থেকে ব্লাডটা একটু পরিমাণ, নট অল ব্লাড, কেন ঘোড়াটা মরে যাবে, তাহলে কিছু ব্লাড নিয়ে তাকে পিউরিফাই করে তার প্লাজমাকে বের করে, তার প্লাজমা থেকে শুধু অ্যান্টিবডি গুলোকে বের করে ভায়ালে রেখে দেওয়া হলো। কোনোটা বিভিন্ন ধরনের যে স্নেক গুলো আছে, সেগুলো ডিফারেন্ট স্নেকের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্টিভেনম তৈরি থাকবে। এবং যদি কোনোদিন অরিজিনাল স্নেক বাইট আসে, তার জন্য স্নেকটাকে আইডেন্টিফাই করা হয় যে কোন ধরনের স্নেক কোন ধরনের প্রোটিন দিয়ে বডিকে অ্যাটাক করেছে, সেই অ্যাটাক প্রোটিনটা দিয়ে তার বডিকে ইমিউনাইজ, তাকে যদি ইনজেকশন দিয়ে দেওয়া হয়, অনেক সময় যদি দেখা যায় প্রায় এক একজন স্নেক বাইটের পেশেন্টকে প্রায় 30-40টা অব্দি ভায়াল ইনজেকশন দিতে হয়, অর্থাৎ রেডিমেড অ্যান্টিবডি প্রডিউস করতে হয়, যাতে করে স্নেকের যে পয়জনটা বডিতে গিয়েছে সেইটাকে নিউট্রালাইজ করা যায়। তাহলে এটা কিভাবে হলো? থার্ড পার্টির দিলাম প্যাসিভ, এবং এটা হিউম্যান তার কায়দা করে তৈরি করলো বলে আর্টিফিশিয়াল, তাহলে হয়ে গেল আর্টিফিশিয়াল প্যাসিভ। এই যে 4টে এক্সাম্পল দিলাম, খুব ভালো করে মনে রেখো, গল্প আকারে মনে রাখবে, তাহলে কোনোদিনও কোনো ধরনের ইনফেকশন একটু থিঙ্ক করলেই কি ধরনের সেটা ন্যাচারাল প্যাসিভ, ন্যাচারাল অ্যাক্টিভ, বা আর্টিফিশিয়াল প্যাসিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, এই ধরনের কোশ্চেন গুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। এবং এটা আমার কাছে খুব ক্লাসিক্যাল একটা ডেফিনেশন ছিল, সেটা মাথায় রাখবে। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটির যে গল্পটা তোমাদের এতক্ষণ বললাম, সেটাকে একটুখানি আমরা রাইটিং ওয়ে বা আমাদের লেখা অংশটুকু পড়ে নেব, সেটা তৈরি করা আছে, আমরা রেখে দেব। অ্যাক্টিভ ইমিউনিটি আগেই বলে দিয়েছি যে অ্যান্টিবডিজ আর প্রডিউসড ইন দ্য হোস্ট বডি, আমি আগেই বলেছি হোস্ট বডি বা হিউম্যানের বডি, তার মধ্যে প্রডিউস করা হয়, তাকে অ্যাক্টিভ ইমিউনিটি বলে। আর প্যাসিভ ইমিউনিটি, অ্যান্টিভেনম আগেই বলেছি, অ্যান্টিবডিজ আর ইনজেক্টেড ইনটু দ্য হোস্ট বডি, ডিরেক্টলি অ্যান্টিবডি ইনজেক্ট করা হয়, অ্যান্টিবডি ডিরেক্ট ইনজেক্ট করে একদম রেডিমেড ইমিউনিটি দেওয়া হয়। দিস ইজ এ ভেরি ফাস্ট প্রসেস। যখন খুব কুইকলি আমাদের ইমিউনিটি দরকার হয়, তখন এই ফার্স্ট প্রসেসে প্যাসিভলি ইমিউনাইজ করা হয়। আর যদি খুব স্লোলি, মোটামুটি আস্তে আস্তে করতে হয়, যেটাকে ইমিউনাইজেশন বা টিকাকরণ, তার মধ্যে দিয়ে অ্যাক্টিভ ইমিউনিটি গ্রো করা হয়। এভাবে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটির কিছু এক্সাম্পল যেগুলো দিয়েছিলাম, সেই এক্সাম্পলগুলো তোমাদের সামনে আছে। ন্যাচারাল অ্যাক্টিভ, a person who has suffered from disease once do not tend to get again reaction সেই ডিজিজটার জন্য আবার সে ডিজিজ হয় না, যেটাকে বলে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। স্মল পক্স বা স্মল পক্সটা এখন উঠে গেছে, চিকেন পক্সের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা ভালো করে মনে রাখবে। আর্টিফিশিয়াল অ্যান্ড অ্যাক্টিভ ইমিউনিটি, সেটার মধ্যে ভ্যাকসিনেশন অর স্মলার ডোজ অফ হার্মলেস ভার্সন অফ ডিজিজ, আমি আগেই বলেছিলাম ডিজিজের হার্মলেস ভার্সন ভিতরে ইনজেক্ট করে দিয়ে আমার বডিকে ইমিউনাইজ
করাতে হেল্প করতে হয় তাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হলো ভ্যাকসিনেশনের মাধ্যমে। এবার ন্যাচারাল যে ইমিউনিটি আছে সেটাকে যদি দেখা যায় ন্যাচারাল অ্যান্ড প্যাসিভ, এভাবে করে রাখবো। অ্যান্টিবডিজ আর রিসিভ ফ্রম মাদার্স মিল্ক অর প্ল্যাসেন্টা, মাদার্স মিল্ক অথবা প্ল্যাসেন্টা থেকে অ্যান্টিবডি, এই যে মিল্কের মধ্যে দিয়ে তার হিউজ পরিমাণে অ্যান্টিবডি চলে এসছে, সেই অ্যান্টিবডি দিয়ে এই বাচ্চাটি হ্যাপিলি তার ইমিউনাইজেশন নিচ্ছে মায়ের ব্রেস্ট মিল্ক থেকে, তাহলে এটা কি পাচ্ছে? প্যাসিভ ইমিউনিটি পাচ্ছে। বাট রেডিমেডকে তার জন্য তার নাম হয়ে যাবে ন্যাচারাল অ্যান্ড প্যাসিভ। এবার আমরা লাস্টলি বলতে পারবো আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, রেডিমেড অ্যান্টিবডি ডগ বাইটের ক্ষেত্রে, অ্যান্টিভেনমের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্টিবডিজ আর রিসিভড থ্রু ইনজেকশনস, ডিরেক্ট ইনজেকশনের মধ্যে দিয়ে এটা আমাদের বডিতে চলে আসে। এইভাবে অ্যাক্টিভ প্যাসিভের এই এক্সাম্পল গুলো দিয়ে তোমরা খুব ভালো মনে রাখতে পারবে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, এটা পরীক্ষায় আসে। এবার আমরা আসবো ভ্যাকসিনেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি অফ আওয়ার ভ্যাকসিনেশন সিস্টেম। কারণ জানবে, আমি তোমাদের অনেকগুলো কথা এই ক্ষেত্রে বলতে হবে, তাহলে বুঝতে পারবে। গোটা হিউম্যান সিভিলাইজেশনের মধ্যে আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়েপেন থেকেও ডেঞ্জারাস হচ্ছে আমাদের স্মলার মাইক্রো অর্গানিজমস, যেগুলো আমাদের হার্ম করে থাকে, যাতে করে হিউম্যান সিভিলাইজেশন গোটাটা নষ্ট হয়ে যেতে পারে। ডাইনোসর নষ্ট হয়ে গেছিল ন্যাচারাল অ্যাটাকে, কিছু হয়তো ডিজিজে হয়েছিল, কিন্তু হিউম্যান সম্পূর্ণ ডিজিজে কমপ্লিট ডিস্ট্রয় হয়ে যেতে পারে হিউম্যান সিভিলাইজেশন, যেভাবে আমাদের ইন্ডিকেশনটা দিচ্ছে আমরা এখন যেরকম প্যান্ডেমিক কোভিডের ক্ষেত্রে বুঝতে পারছি। এবং বলা হয় আজকে এই পৃথিবীতে ভ্যাকসিনেশন একটা টার্ম, যবে থেকে ভ্যাকসিনেশন করা শুরু হয়ে গেছে, আজকে সাম টোটালে গোটা পৃথিবীতে মনে করো আদার ডিজিজে মানুষ যত মারা যাচ্ছে, তার থেকে যদি ভ্যাকসিনেশন না আসতো তাহলে তারও কয়েক টাইম বেশি, কয়েক গুণ বেশি হিউম্যান বিং মারা যেত। এবং বলা যায় যে ভ্যাকসিনেশন টেকনিক আবিষ্কৃত হওয়ার পর পৃথিবীতে হিউজ নাম্বার অফ হিউম্যানকে বাঁচানো সম্ভব হয়েছে, যেটা মেডিসিনের আর কোনো ফিল্ডে সম্ভব হয়নি। কাজে ভ্যাকসিনেশনকে সম্পূর্ণভাবে ওয়ার্ল্ডের আশীর্বাদ বলা ছাড়া আর কোনো গতি নেই। কাজে ভ্যাকসিনেশন ইজ সো ইম্পর্টেন্ট, ইমিউনাইজেশন ইজ সো ইম্পর্টেন্ট। জানবে এখনকার দিনের বাচ্চাদের, যখনই একটা বাচ্চা জন্ম নেয় তার 1.5 বছরের মধ্যে তাকে প্রায় 15 থেকে 20টা এরকম ভ্যাকসিনেশন দেওয়া হয়, এবং যত দিন যাবে তত আমরা বেশি উন্নত হব, বায়োলজি তত বেশি অ্যাডভান্স হবে, তখন আরো বেশি ইমিউনিটি আমরা দিতে পারবো। এবং আর্টিফিশিয়ালি বাচ্চাদের খাওয়ার মধ্যে দিয়ে, ইনজেকশনের মধ্যে দিয়ে আমরা প্যাথোজেনকে চিনে সেই প্যাথোজেনের ইনঅ্যাক্টিভ ফর্মে দিয়ে তা আমার বডির মধ্যে অ্যান্টিবডি প্রডিউসের মাধ্যমে ভ্যাকসিনেশন করাতে পারবো। সেজন্য পোলিও ভ্যাকসিনেশন, এরকম ভ্যাকসিনেশন করে করে দেখা গেছে ওয়ার্ল্ড থেকে নিয়ারলি পোলিওকে আমরা প্রায় ইরাডিকেট করে ফেলতে পেরেছি। এবং অলরেডি স্মল পক্সটা ছিল তাকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে দূর করে ফেলা সম্ভব হয়েছে। তাহলে ওইগুলো যদি দূর করে ফেলা সম্ভব হয়, ডেডলি ডিজিজ, তাতে ল্যাক্স অফ পিপল ডিস্ট্রয় হয়েছে, মারা গেছে। যে প্লেগ, বুবনিক প্লেগ আমাদের খুব ইম্পর্টেন্ট প্লেগ ছিল, সেই প্লেগকে অ্যান্টিবায়োটিক নয়, সেটা অ্যান্টিবডি, যেটা ব্যাকটেরিয়াল ডিজিজ ওটা। কাজে অ্যান্টিবডি আবিষ্কারের পর থেকে প্লেগ আমাদের এরকম ভাবে প্যান্ডেমিক বা মহামারী বা অতিমারী বলা হয়, এইভাবে করে আমাদের আসেন, এখন আর আসে না। তার বদলে অন্য প্যাথোজেন অন্য রূপে আমাদের মধ্যে আসছে। তাহলে রিসার্চকে আমাদের আরো উন্নত করে দিয়ে, আমাদের এই ভ্যাকসিনেশন সিস্টেমকে আরো উন্নত করে দিয়ে আমাদের হিউম্যান সিভিলাইজেশনকে বাঁচাতে গিয়ে আমাদের রিসার্চ আরো করতে হবে। দেখবে রিসার্চ করার পরে অ্যান্টিবডি হয়তো বেরোবে, সেই অ্যান্টিবডি দিয়ে আমরা আবার ইমিউনাইজড হব। এবং এইভাবে যখনই কোনো রোগ আসবে, আমরা যদি ইকুইপ থাকি, ওয়েল ইকুইপ, ল্যাবরেটরি যদি ওয়েল প্রিপেয়ার থাকে, তাহলে উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম পার্টিকুলার প্যাথোজেনকে আইডেন্টিফাই করব, ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে সেটাকে আমরা দূর করে ফেলতে পারবো। এটা কখনোই পসিবল হবে না যে আমাদের যারা এনিমি, যাদের ভাইরাস ব্যাকটেরিয়া, তারা সবসময় নিজেদেরকে মিউটেট করে দিয়ে, তাদের মধ্যে চেঞ্জ এসে দিয়ে তারা সবসময় হিউম্যান সিভিলাইজেশন বা হিউম্যান বডিকে তারা নষ্ট করতে চাইছে। তাই কে কখন কোন ভাবে আসবে সেটা আমরা আগে থেকে বলতে না পারলেও, আমরা যদি ল্যাবরেটরিগুলোকে ওয়েল ইকুইপ করে থাকি, আমাদের যদি ওয়েল ব্রেন দিয়ে আমাদের সায়েন্টিস্টকে রেডি রাখতে পারি, তাহলে খুব ভেরি শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে তাকে আমরা ধরবো, আইডেন্টিফাই করব, ভ্যাকসিনেশন স্টার্ট করে দেবো
এবং খুব তাড়াতাড়ি অল্পের মধ্যে দিয়ে আমরা প্যান্ডেমিক হাত থেকে বেঁচে যাব। এই জায়গাটা কিন্তু আমাদের এই কোভিড পরিস্থিতি আজকে এত উন্নত করেছি, আমরা মঙ্গলে চলে যাচ্ছি, চাঁদে চলে যাওয়ার কথা ভাবছি, চলে গেছিও, তার সত্ত্বেও হিউম্যান সিভিলাইজেশন একটা ভাইরাসের কাছে, স্মল ভাইরাসের কাছে আমরা হাঁটতে বসেছি। এটাকে কিন্তু আমরা হিউম্যান সিভিলাইজেশন ব্রেনি লোকেরা আমরা মানতে পারি না। তার জন্য যে ভ্যাকসিনেশন টেকনিক যেটা, সেটাও তো একদিন ইনভেন্ট করতে হয়েছিল। কে ইনভেন্ট করেছিল, কিভাবে সেটা এসেছিল, সেটা নিয়ে কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরতে হবে। আজ থেকে 1700 মানে 1700 আশেপাশের সময়গুলোতে আমাদের এডওয়ার্ড জেনার, তিনি ছিলেন একজন খুব বিখ্যাত ফিজিশিয়ান। তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কিরকম এক্সপেরিমেন্ট সেটা তোমাদের কাছে গল্প আকারে বলি। স্মল পক্স একটা সময় গোটা ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ভাবে প্যান্ডেমিক হয়ে গিয়েছিল এবং সেই সঙ্গে মানুষ একের পর এক গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে মারা যাচ্ছিল, যেগুলোকে মানুষ কোনো কারণ বুঝতে না পেরে, বিজ্ঞান তাকে কারণ বুঝতে না পারে, অনেক সময় সেগুলোকে গডের একটা কাজ বলে তারা আমাদের পাপের ফল এই সমস্ত বলা শুরু করছিল। এবং আমাদের এই সমস্ত বেঙ্গল সাইডে বা ইন্ডিয়াতে সেগুলোকে আমাদের দেবদেবীর সঙ্গে, দেবদেবীর অসন্তুষ্ট হওয়ার সঙ্গে তুলনা করা হচ্ছিল, যে দেবদেবীরা তাকে মায়ের দয়া বলে বলা হতো, যে দেবদেবীর অসন্তুষ্ট হলে তাদের পুজো করা শুরু হয়েছিল, তাহলে নাকি এই রোগ হয়, এবং এই রোগ থেকে হলে বাঁচবার উপায় প্রায় ছিলই না বললে চলে, সেটা ছিল স্মল পক্স। বেশিরভাগ মারা যেত, আর মারা না গেলেও মুখে বা শরীরে এমন কিছু স্পট তৈরি হয়ে যেত যাতে করে খুব সমস্যা দাঁড়াতো। আমাদের বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের স্মল পক্স হয়েছিল এবং আরো অনেকের স্মল পক্স, যদিও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান, এবং অনেকেরই কিন্তু সে বাঁচার সৌভাগ্য হয় না, পুরো বডি কালো হয়ে যায়। এরকম ভাবে যখন পৃথিবী জুড়ে একের পর এক প্যান্ডেমিক অবস্থায় স্মল পক্স ছড়িয়ে পড়ছে, তখন অনেকেই চিন্তিত হয়ে পড়ছিল যে কি করে এই ডিজিজটাকে সরানো যায়। কেউ কোনোভাবে কোনো ক্লু পাচ্ছিলেন না। হঠাৎ করে আমাদের একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম এডওয়ার্ড জেনার। এই যে তার একটা, এই যে পিকচারটি দেখতে পাচ্ছ, তার কোনো ফটোগ্রাফ নেই, কেন 1700 কোনো ফটোগ্রাফি সে সময় আবিষ্কৃত হয়নি। তার কিছু অয়েল পিকচার আমরা দেখতে পাই, সেখান থেকে তোমাদের সামনে তুলে এনেছি। এডওয়ার্ড জেনার তিনি অদ্ভুত একটা ঘটনা পরিলক্ষিত করলেন। দেখলেন যে গোটা পৃথিবীতে, এটা অবজারভেশন এলো, যেখানে যেখানে গরু পালন করা হয়, গরু বা গরুর যে ফার্মগুলো আছে, সে অঞ্চলে বা তার আশেপাশে বা গরুর দিকে নিয়ে যারা ঘাটাঘাটি করছে, তাদের মধ্যে পক্সটা হচ্ছে না। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের তখন তো ইনফরমেশন কম ছিল, তা সত্ত্বেও তিনি খবরগুলো নেওয়া শুরু করলেন। এটার জন্য তার মাথায় একটা স্ট্রাইক দেখা দিল, তার মাথায় একটা চিন্তা এসে গেল, আচ্ছা তাহলে দেখি তো। এবং উনি তারই অঞ্চলের একটা জায়গায়, সেখানে এক ভদ্রমহিলার কাছে গেলেন, দেখলেন যে তার বডিতে দু একটা ছোট ছোট স্পট মতো তৈরি হয়েছে, বাংলায় ফুসকুড়ি বলে, ছোট ছোট বয়েলের মতো হয়েছে। আবার যে গরুকে সে পালন করছিল, তারও যে বাট হয়, বাট মানে যেখান থেকে তারা মিল্ক সিক্রেট করে বা মিল্ক, সে জায়গা থেকে সেখানেও সেম টাইপ অফ কিছু স্পট দেখেছেন। এবার সেই স্পটগুলো যখন এসে গেছে, সেই স্পটগুলো করে মিলিয়েছেন এবং উনি কল্পনা করলেন তাহলে ওটা কি দেখিত। বাড়িতে সেখানে স্যাম্পল নিয়ে এলেন, বললেন ওটাও একটা পক্স, বাট দ্যাট পক্স ইজ কল্ড কাউপক্স। এবং কাউপক্সের যে ভার্সনটি, দ্যাট ইজ নট ডেঞ্জারাস, দ্যাট ইজ নট ফেটাল। গরুর পক্স হচ্ছে কিন্তু গরু তাতে মরছে না, এবং গরু থেকে হিউম্যানে আসছে, হিউম্যানও সেই পক্স দ্বারা ইনফেক্টেড হচ্ছে, কিন্তু হিউম্যান মরছে না, সামান্য দু একটু স্পট হচ্ছে, ওটা দিয়ে এমন একেবারেই কোনো সিমটম নেই, কিচ্ছু নেই, বহাল তবিয়েতে তারা ভালোভাবেই আছে। এটা দেখে তার মাথায় মনে হলো তাহলে ওই পক্সের জাম তাহলে ইনজেক্ট করে দেখা যেতে পারে। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি নিজের বাড়িতে এলেন, বাড়িতে এসে বললেন যে আমি পক্স দিয়ে ইমিউনাইজেশন করব, এবং তারপরে অরিজিনাল পক্স, যেটা হিউম্যানকে ডেডলি পক্স, তাকে তার মধ্যে দিয়ে ইনজেক্ট করে দেওয়া হবে। কেউ রাজি হচ্ছিলেন না, সে সময় অনেক রকমের অর্থোডক্স চিন্তা ভাবনা থাকে মানুষের। তারপরে এডওয়ার্ড জেনার তার নিজেরই রিলেটিভকে, একটি বাচ্চা ছেলেকে 8 বছরের, তাকে ওই কাউপক্সের ইনজেকশন দিয়ে তাকে কাউপক্স দিয়ে করালেন। কারণ কাউপক্সে উনি জানেন বেশি কোনো সিমটম দেখা দেয় না, একেবারে না, জ্বর টর কিছুই আসেনি। তারপরে আফটার ফিউ ডেজ তিনি সত্যিকারের পক্স, একদম যে পক্সের স্মল পক্স যেটা দিয়ে ডেডলি, সেই পক্স ইনজেক্ট করে দিয়ে তার বডিতে ঢুকিয়ে দিলেন। এখানে কিন্তু একটা রিস্ক নিলেন উনি, ক্যালকুলেটিভ রিস্ক বলা হয়। রিস্ক নিয়ে উনি বলার চেষ্টা করলেন যে কিছু কোনোভাবে যে পক্স হয় কিনা। দেখা গেল সেই বাচ্চাটি নর্মাল খেলে বেড়াচ্ছে 7 দিন, 10 দিন, 14 দিন, 20 দিন, কোন
কোনো পক্স হয় না। দ্বিতীয়বার ইনজেক্ট করলেন তাও পক্স হচ্ছে না, ইনজেক্ট করে দিচ্ছেন। দেখো এইভাবে করে দিয়ে তিনি নিজের ওয়াইফ, নিজের উপরে এবং নিজের পরিচিত লোকের উপরে করার পরে, এই ধরনের ইনজেকশন বা এক্সপেরিমেন্ট করার পরে ধীরে ধীরে তিনি কিন্তু বলে দিলেন যে এইভাবে ইমিউনিটি করা সম্ভব। এবং তখন তিনি নাম দিলেন ভ্যাক্সা, VACCA, ভ্যাক্সা কথার অর্থ গরু, অর্থাৎ সেই ভ্যাক্সা থেকে ভ্যাকসিন কথাটাকে আনা হলো। সেই ভ্যাকসিনেশন, এই যে এডওয়ার্ড জেনার সেদিন যেটা উনি আবিষ্কার করেছিলেন, সেই আবিষ্কারের ক্লু ধরে দিয়ে পরবর্তীকালে সায়েন্টিস্টরা সেই একই অ্যাঙ্গেলে থিঙ্কিং করতে শুরু করলো, করে গিয়ে দেখলেন যে হিউজ ডিজিজকে এইভাবে প্রিভেন্ট করা যাচ্ছে, রিয়েলি করা যাচ্ছে। তাহলে ভাবতে পারো যে কত বড় ইনভেনশন ছিল সেটা, যে একটা ইনঅ্যাক্টিভ জার্মকে ঢুকিয়ে দিয়ে তাকে ইমিউনাইজ করা হলো, নিজের অ্যান্টিবডিকে বের করা হলো, অ্যাক্টিভ করা হলো, সেই অ্যান্টিবডি অরিজিনাল পক্সকে তারা ফাইট করতে শুরু করলো। এইভাবেই কিন্তু যে লাইভ অথবা ডেড প্যাথোজেনকে ঢুকিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আমার বডির ইমিউন সিস্টেমকে আরো হেল্পার টি সেলের মতো ইমিউনাইজ করে দিয়ে বডিকে ইমিউনিটি করার দেওয়া যায় এবং অনেক ডেডলি ডিজিজ থেকে হিউম্যানের লাইফকে অনেক এক্সপ্যান্ড করা যেতে পারে। তাহলে এবার ভ্যাকসিনেশনের পার্টগুলো একটু আমরা যদি পড়ে নিই তাহলে বুঝতে পারবো। প্রসেস ইন হুইচ ভ্যাকসিন ইজ গিভেন টু ইমপ্রুভ দ্য ইমিউনিটি অফ দ্য বডি এগেইনস্ট স্পেসিফিক ডিজিজ, এটা বুঝতে পেরেছো। ভ্যাকসিনেশন বায়োলজিক্যাল প্রিপারেশন দ্যাট রিজেম্বলস ডিজিজ কজিং মাইক্রোবস, অর্থাৎ সে থেকে রিজেম্বল একই রকম দেখতে সেই মাইক্রোবস গুলোকে ক্রিয়েট করা হয় বা নেওয়া হয়, তাদেরকে ইনজেক্ট করা হয়। মেড অফ এ ডেড অর ভেরি উইক মাইক্রোবস, ওরা ডেড মাইক্রোবস অথবা ভেরি উইক মাইক্রোবস নিয়ে সেই ভ্যাকসিন গুলোকে গুলিয়ে তৈরি করা হয়। আর মেমোরি বি সেল অ্যান্ড টি সেল আর জেনারেটেড, এইভাবে মেমোরি বি সেল এবং টি সেলকে এইভাবে যখন জেনারেট করে দেওয়া হবে, তাদেরকে আমি জোর করে উদ্বুদ্ধ করব, ভ্যাকসিনেশন করব, আর্টিফিশিয়ালি অ্যাক্টিভেট করে দিয়ে আমার বডিকে আলটিমেটলি ডিজিজ থেকে ফ্রি করব। ভাবতে পারো যেটা কতটা বড় ইনভেনশন ছিল, যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই ভ্যাকসিনের উপরে দাঁড়িয়ে থাকি এবং সেই ভ্যাকসিনেরই একমাত্র ভরসা, যার জন্য আজকে আমরা অপেক্ষা করে চলি যে কবে কোভিডের এই যে কোভিডের এগেনস্টে ভ্যাকসিনেশন বেরিয়ে গিয়ে আমরা ইমিউনিটি পাচ্ছি। এই যে ইমিউনিটি পাওয়া, সেই ভ্যাকসিনেশন সবার কাছে আসছে এবং তারপরে সেই করোনার কাছে গেলেও আমরা করোনা আমাদের হচ্ছে না। এই যে পরিস্থিতিটা নিয়ে নিলাম, এইটাকে এই ভ্যাকসিনেশনের যে টেকনিকটা ছিল সেই টেকনিকটাকেই আজকে আমরা উন্নতি লাভ করেছি। তবে একটা জিনিস জানতে হয়, সেই ভ্যাকসিনেশন দেওয়ার পরে যাতে সেটা কোনো সাইড এফেক্ট না দেয়, সেটা যেন লং লাস্টিং অ্যাক্টিভ করে, তার জন্য কিছু রিসার্চ দরকার আছে। সেই রিসার্চগুলো কিন্তু আমরা করে চলেছি। সেই রিসার্চগুলো আরো বেশি ডেভেলপ করতে হবে এবং সেগুলো যেন ভালো করে মেমোরিতে থাকে, সেগুলোই রিসার্চের ফিল্ড। তাই তোমাদের মধ্যে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে, মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে বা এই ধরনের ফিল্ডে যাবে, মেডিকেল ফিল্ড থেকেই তারা অন্যদিকে যাওয়া যায়, তার মধ্যে গ্রেট সায়েন্টিস্ট আসতে পারে। সেই জন্য প্রত্যেক বছর মেডিকেল ফিল্ডেও দুটো করে বা একটা করে নোবেল প্রাইজ দেওয়ার একটা প্রচলন আছে। প্রত্যেক বছর নোবেল দেওয়া হয়, মেডিকেল ফিল্ডে দেওয়া হয়, ফিজিক্স ফিল্ডে দেওয়া হয়, কেমিস্ট্রি ফিল্ডে দেওয়া হয়, এইভাবে ইকোনমিক্স ফিল্ডে দেওয়া হয়। তাই ডক্টরি ফিল্ডেও কিন্তু এইভাবে নোবেলের একটা অপশন রয়ে গেছে। তাহলে সেগুলো কিন্তু তোমাদের জেনারেশন থেকে আরো বেশি রিসার্চ করে যদি আরো বেশি পরিমাণে নতুন কোনো আইডিয়া দিয়ে আমরা এইভাবে কোনো রিসার্চ করতে পারি, তাহলে আমাদের মেডিকেল ফিল্ড আরো বেশি উন্নত হয়ে যাবে। দেখো অ্যাক্টিভ ইমিউনাইজেশন, এগুলো আগেই বলেছি, একটু তোমাদের বলে নিচ্ছি। ভ্যাকসিনস আর ইন্ট্রোডিউসড ইনটু দ্য বডি, যেটা এডওয়ার্ড জেনার করেছিলেন। অ্যান্টিবডিজ এগেইনস্ট অ্যান্টিজেন্স আর গ্র্যাজুয়ালি ফর্ম ইনটু দ্য বডি, বাট এটা একটু স্লোলি ফর্ম করে, তাই এটা ইম্পর্টেন্টলি জানতে হবে যে অ্যান্টিবডিজ অ্যাটাকড হোয়েন দে আর রিয়েল অ্যাটাকড অ্যান্টিজেন, যখন রিয়েল অ্যাটাক করে তখন বডির এগেনস্টে তারা ইমিউনিটি দিয়ে দেয়। এক্সাম্পল পোলিও, টিটেনাস, এগুলো কিন্তু সহজেই দূর করে দেওয়া যায়। পোলিওর ক্ষেত্রে তো আমরা পোলিও ড্রপ দিয়ে, দো বুদ জিন্দেগি কা, এরকম বলে দিয়ে আমরা পোলিওকে দূর করার চেষ্টা করে চলেছি। এখনো পর্যন্ত অনেকগুলো জায়গায় ইললিটারেট যে পিপল আছে, যারা এগুলোকে মানতে চান না, তারা পোলিও নেননি। তোমরা জানো পোলিও একটা ডেডলি ডিজিজ বা ডেঞ্জারাস ডিজিজ, কারণ পোলিওতে একটা জ্বর হয়, সেই জ্বর হয়ে যাওয়ার পরে পোলিও আমাদের মাসেলটাকে একদম উইক করে দেয়, বিকজ পোলিও ইজ এ নার্ভাস ডিজিজ, নার্ভটাকে শুকিয়ে ড্রাই করে দেয়, তার ফলে মাসেলও শুকিয়ে যায়।
ফলে চলাফেরা, লিম্ব, হাত, যে কোনো ধরনের লিম্বে অ্যাটাক করে দেয়, সেগুলো নড়াচড়ার বা তারা অক্ষম হয়ে যায়, একটা জেনারেশন তৈরি হচ্ছে, সেটা একটা যেটাকে বলা হয় প্রতিবন্ধী জেনারেশন তৈরি হয়ে যায় পোলিওর মাধ্যমে। কাজে পোলিওটাকে এইভাবে দূর করে দেওয়া সম্ভব হচ্ছে, এটাও একটা গ্রেট জব। আর টিটেনাস তোমরা জানো ধনুষ্টঙ্কার বলা হয়, এটা যে কোনো ধরনের আমাদের মাটিতে থাকা ব্যাকটেরিয়া অথবা লোহাতে থাকা ব্যাকটেরিয়া, এগুলো যদি অ্যাটাক করে দেয় তাহলে টিটেনাসে 100% ডেথ ইজ কনফার্ম। যদি টিটেনাস হয়ে যায় তাহলে কিছু কেটে গেলেই আমাদের টেট ভ্যাক বা টিটেনাস ভ্যাকসিন, টক্সিন থেকে, টিটেনাস টক্সাইড থেকে, টিটেনাসের ব্যাকটেরিয়ার টক্সাইড থেকে আমরা নিয়ে গিয়ে প্যাথোজেনের সেই টক্সিনকে নিয়ে আমরা ইনজেক্ট করে দিয়ে বডিকে 6 মাস বা 1 বছরের জন্য ইমিউনাইজ করে দিতে পারি, কারণ মেমোরি টি সেল টিটেনাসের ক্ষেত্রে একটু কম থাকে। তাই জন্য হাত পা কেটে গেলে এর কোনো সাইড এফেক্ট কিচ্ছু নেই, ভ্যাকসিনেশনটা নিয়ে রাখা সব সময় উপকারী। এছাড়া রয়ে গেছে আমরা রেবিসের এগেনস্টও ভ্যাকসিন নিয়ে নিতে পারি, কুকুরের কামড়ে হয় জলাতঙ্ক, যেটাকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা নিয়ে রাখতে পারি। কিন্তু কামড় দিয়ে দেওয়ার পরে যদি কোনো কারণে র্যাবিস হয়ে যায় 100% ডেথ ইজ কনফার্মড। কাজে কুকুর কামড়ে দিলে সে কুকুর ইনজেক্টেড হোক না হোক, আমার মনে হয় প্রত্যেককে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। সেটা কুকুর, বেড়াল, এই ধরনের যে কোনো দিক থেকেই এইটা এই র্যাবিস হতে পারে, জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া হতে পারে, তাই থেকে আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে বেঁচে যেতে পারি। প্যাসিভ ইমিউনিটি এইভাবে তৈরি করা যায়, রেডিমেড অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্য স্পেসিফিক অ্যান্টিজেন ইন্ট্রোডিউসড ইনটু দ্য বডি অফ এনি ইনফেক্টেড পারসন। আগে অ্যান্টিভেনাম, যেটা ডগ বাইটের ক্ষেত্রে তখন বলেছিলাম, স্নেক বাইটের ক্ষেত্রে এইভাবে প্যাসিভ ইমিউনিটি আমরা গ্রো করতে পারি, যেটা আমি আগেই তোমাদের বলে দিয়েছি। ভ্যাকসিনেশন সাকসেস, স্মল পক্স ইজ ইরাডিকেটেড, দেখো এটা আগেই বলে দিয়েছি, অ্যান্ড ডিজিজ লাইক পোলিও, টিটেনাস, মিজেলস হ্যাভ বিন অলসো রিডিউসড। খুব একটা ইম্পর্টেন্ট, এই পোস্টারগুলো আগের দিনে দেওয়া হতো, এগুলো পুরোনো দিনের পোস্টার। বি ভ্যাকসিনেটেড দিস নিউ ইয়ার, এটা আমরা বলেছিলাম প্রত্যেক নতুন বছরে একটা রেজলিউশন হওয়া উচিত, প্রত্যেকে ভ্যাকসিনেটেড হয়ে যাক, এবং যার জন্য এই যে স্মল পক্স হচ্ছিল, স্মল পক্স থেকে একটা আমরা আলটিমেটলি এই লাফিং চেহারাটা পেয়ে যাই এগেইনস্ট স্মল পক্স। সো বি ভ্যাকসিনেটেড, এরকম পোস্টার আমাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন প্রডিউস করতো, আজও করে। এই করে করে কিন্তু আলটিমেটলি আমরা পক্সকে দূর করে ফেলতে পেরেছি। পোলিওর পোস্টার তোমরা দেখেছো, পোলিওকে এইভাবে আমরা দূর করতে পেরেছি। এইভাবে যদি একের পর এক ভ্যাকসিনেশন দিয়ে আমরা পৃথিবী থেকে ডেডলি ডিজিজগুলোকে দূর করাতে পারি, দিস উইল বি আওয়ার হিউম্যান সিভিলাইজেশন সাকসেস, মেডিকেল সাকসেস। তাই মনে রাখবে কতগুলো ইম্পর্টেন্ট কথা। এফেক্টিভনেস অফ দ্য ভ্যাকসিনেশন ভ্যারিজ উইথ দ্য টাইপ অফ ডিজিজ, কি ধরনের ডিজিজ তার উপর নির্ভর করে তার যে এফেক্টিভনেস সেটা ভ্যারি করে। দেখো ওই যেটা তোমাদের করোনা নিয়ে বলছিলাম, যে করোনিয়ার ভ্যাকসিনেশন বিভিন্ন দেশে আজকে তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে কোনোটার এফিকেসি একটু বেটার হবে, কোনোটার এফিকেসি কম হবে, সেটার উপরে নির্ভর করবে, এবং রিসার্চটা কত ভালোভাবে হয়েছে তার উপরও নির্ভর করবে। ফর ওল্ডার পিপল লার্জার ডোজ আর নিডেড, কোনো কোনো ক্ষেত্রে কিছু ওল্ডার পিপল আছে যাদের বডি ইমিউনিটি একেবারেই কমে গেছে, তাদের অ্যান্টিবডি প্রোডাকশনের হার কমে গেছে, সেই ক্ষেত্রে লার্জার ডোজ দেওয়া যেতে পারে বা কন্ট্রোল ওয়েতে দেওয়া যেতে পারে। ভ্যাকসিনেশন শিডিউল হ্যাজ বিন ফলোড, সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে শিডিউল ফলো করা একটা ইম্পর্টেন্ট কাজ। দেখবে কাউকে 1 মাস 2 মাসের পরে, আবার 3 মাসে, 6 মাসে, 1 বছরে, তারপরে 16 বছরে, এই যে যেগুলোকে বুস্টার ডোজ বলা হয়, এই যে তার যে ডোজগুলোকে কমপ্লিট করতে হবে। ডোজ কমপ্লিট একবার নিয়ে ফেলে ডোজ কমপ্লিট না করলে বডি কিন্তু আবার ভালনারেবল হয়ে যেতে পারে। তার জন্য এই যে ভ্যাকসিনেশন শিডিউল বা যে সময় সময় নিতে বলা হয়েছে তাকেও তোমাদের ফলো করে যেতে হবে। দেখো সব থেকে বড় যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ইরা অফ ভ্যাকসিনেশন। এই যে কথাটা বললাম, এটাই হচ্ছে ভ্যাকসিনেশনের যুগে পরিণত হয়েছে। যতই আমরা মেডিসিনে নিয়ে আমরা স্টাডি করি, অ্যান্টিবায়োটিক দিই, আমরা বিভিন্ন ধরনের ভিটামিন দিই, তার ফলে লোককে বাঁচানো হয় আমরা, কিন্তু আজকে হার্ট সার্জারি হয়েছে, কার্ডিয়াক দিয়ে ওষুধ বের করা হয়েছে, কিন্তু তাতে মানুষকে যতটা বাঁচানো সম্ভব হয়েছে তার থেকে অনেক অনেক বেশি হিউম্যান যে ইন্ডিভিজুয়ালকে বাঁচানো সম্ভব হয়েছে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। লটস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যাকসিনেশন, ডিফারেন্ট কাইন্ড অফ স্পেসিফিক ডিজিজকে আমরা সরাতে পেরেছি। এইভাবে করে আমরা ভ্যাকসিনেশন ব্যাপারটাকে সাকসেসফুল করতে পারি। তো ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ইরা অফ ভ্যাকসিনেশন।